শুভ সকাল। পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দশম শ্রেণীর একটি কবিতার উপর আলোচনা করছি। তোমরা দেখতেই পারছো কি সেই কবিতাটি। এবছর পরীক্ষার্থীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এই কবিতাটি। কবিতাটির নাম অসুখী একজন। কবি পাবলো নেরুদা। আর কবিতাটিকে যিনি অনুবাদ করেছেন তিনি নবারুণ ভট্টাচার্য। পাবলো নেরুদা চিলিয়ান কবি, আর তার মূল কাব্যটির নাম এক্সট্রা ভ্যাগারিয়া। আর এটাকেই নবারুণ ভট্টাচার্য বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে মধ্যশিক্ষা পর্ষদ কবিতাটিকে নিয়েছেন। তাহলে বোঝাই যাচ্ছে মূল কাব্য হচ্ছে দুটো, একটা হচ্ছে এক্সট্রা ভ্যাগারিয়া আর একটা বিদেশি ফুলে রক্তের ছিটে। তো দেখো, পাবলো নেরুদা সম্পর্কে একটুখানি কবি পরিচিতিতে তোমরা দেখে নিতে পারো। যে কোনো কবিতা পড়তে গেলে কবি সম্পর্কে একটু জেনে রাখা দরকার, তা না হলে কবিতাটা বোঝা যাবে না। কবি বা লেখকরা যখন কোনো কিছু লেখেন তখন তার পারিপার্শ্বিক জগৎ, সমাজ, এই সমস্ত কিছু তার লেখার মধ্যে ফুটে ওঠে। পাবলো নেরুদাও ব্যতিক্রমী নন। আমরা যদি তার জীবনীটা দেখি তাহলে দেখব 1904 থেকে 1973 এই সময় পর্বের আমরা ঐতিহাসিক ঘটনাগুলি যদি দেখি তাহলে দেখতে পারব দুটো বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দ। তো এই বিশ্বযুদ্ধের যে প্রভাব সমাজের উপর, রাজনীতির উপর, সেই প্রভাবগুলো প্রকারান্তরে কবি বা লেখকদের লেখার মধ্যে কিন্তু ফুটে উঠেছে। এই যে অসুখী একজন কবিতাটি, এর মধ্যেই আমরা দেখব সেই যুদ্ধোত্তর বা যুদ্ধকালীন একটা পরিস্থিতির। তো তোমরা বই থেকে 17 পেজ নম্বর ওপেন করো এবং কবিতাটি দেখো। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় চলে গেলাম দূর দূরে। তাহলে কবিতার শুরুতেই কবিতার কথক তিনি বলছেন তিনি চলে যাচ্ছেন। না, কোথায় চলে যাচ্ছেন পরিষ্কার তিনি কিন্তু বলেননি, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে তিনি তার দেশ মাতাকে রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন এবং রেখে যাচ্ছেন বাড়িতে তার প্রিয়তমাকে। সেই প্রিয়তমা তার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে রয়েছে। কবি দূর দূরে চলে যাচ্ছেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। আমরা জানি যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই হত্যালীলা। তো সেই যুদ্ধক্ষেত্রে থেকে ফিরে আসবে এই আশা নিয়ে কোনো সৈনিক যুদ্ধক্ষেত্রে যায় না। সে জানে নিশ্চিত মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এই কবিতার কথকও ব্যতিক্রমী নন। তিনি জানেন তিনি আর ফিরে আসবেন না, তাই তিনি বলছেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এরপর আমরা দেখছি একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ
যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, পূর্বের মতো জীবনধারা আবার চলছে, রাস্তা দিয়ে কুকুর হেঁটে যাচ্ছে, গির্জার নান হেঁটে যাচ্ছে। এ থেকে বোঝা যায় যে জনজীবন স্বাভাবিক হচ্ছে। তারপর কবি যে রাস্তা ধরে চলে গিয়েছিলেন, সেই রাস্তায় তার যে পায়ের দাগ, সেই পায়ের দাগ ক্রমশ বৃষ্টিতে ধুয়ে গেল। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো মাথার উপর। এই যে বছরগুলোকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে, আচ্ছা কেন? আমরা জানি যে পাথর যখন কোনো পাহাড় থেকে গড়িয়ে পড়ে এবং তার আঘাত যদি কেউ পায়, তাহলে সেই আঘাত কিন্তু মারাত্মক হয়। এখানে বছরগুলো সেই পাথর সদৃশ। এক একটা বছর যেন সেই কবির বা কবিতার কথকের প্রিয়তমার কাছে পাথরের মতো। সেই জন্য কবি বলছেন যে বছরগুলো নেমে এলো তার মাথার উপর পাথরের মতো। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ একটা যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, জনজীবন স্বাভাবিক হচ্ছে, পরে আবার যুদ্ধ শুরু হচ্ছে। এবার এই যুদ্ধটি এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আমরা জানি আগ্নেয় পাহাড় থেকে অগ্নুৎপাত হয়, সেই অগ্নুৎপাতের সঙ্গে ভূগর্ভ থেকে উত্তপ্ত লার্ভা নিঃসৃত হয়, চারদিকে উত্তপ্ত তরল পদার্থ গড়িয়ে পড়ে। ঠিক তেমনি যুদ্ধের মধ্যেও তেমনটা ঘটে, চারদিকে রক্তপাত আর রক্তপাত। শিশু এবং বাড়িরা এরাও কিন্তু সেই যুদ্ধের হাত থেকে রক্ষা পেল না, তারাও খুন হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটি? যে মেয়েটিকে কবিতার কথক দরজায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছিলেন, সেই মেয়েটির। আচ্ছা কেন বলতো মৃত্যু হলো না? যে যুদ্ধের কবলে শিশু, বাড়ি, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। কেন? আসলে এই মেয়েটি চিরন্তন ভালোবাসার প্রতীক। যুদ্ধ সবকিছুকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু ভালোবাসাকে নয়। সেই জন্যই কবি বলছেন সেই মেয়েটির মৃত্যু হলো না, সে অমর। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলো দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। আমরা জানি দেবতারা মন্দিরে তার আসনে অধিষ্ঠিত হন, তারা যেন হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকেন, কিন্তু এই যুদ্ধের ফলে তারাও রক্ষা পেল না। তারা তাদের আসন থেকে উল্টে পড়ল টুকরো টুকরো হয়ে। এই যে তারা স্বপ্ন দেখছিল একটা সুন্দর সুস্থির পরিবেশ তৈরি করবে, বা তার একটা স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন দেখা কিন্তু তার আর হলো না, টুকরো টুকরো হয়ে পড়ে গেল। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ সেই যুদ্ধের কবল থেকে কোনো কিছুই বাদ গেল না। কবির মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, যে গাছের পাতাগুলো ছড়ানো করতলের মতো, চিমনি, কোনো কিছুই কিন্তু বাদ গেল না। জল তরঙ্গ, সবকিছুই ধ্বংস হয়ে গেল, পুড়ে গেল আগুনে। কিসের আগুন? না যুদ্ধের আগুন। জল তরঙ্গ কি বলতো?
জল তরঙ্গ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। তাহলে জল তরঙ্গ কি না এক ধরনের বাদ্যযন্ত্র। কোনো কিছুই কিন্তু বাদ গেল না, সবকিছু যুদ্ধের সেই বীভৎসতায় পুড়ে ছারখার হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ যে জায়গাটাতে একটা সময়ে শহর ছিল, যুদ্ধের দাবানলে, সেই শহর আর আজকে শহর নেই। সেটা রূপান্তরিত হয়েছে পোড়া কাঠ কয়লায়। সেখানে চারদিকে ছড়িয়ে আছে মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, দোমড়ানো লোহা, আর সেই সঙ্গে রয়েছে রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ সেই মেয়েটি এখনো কথকের অপেক্ষায় রয়েছেন। সে আশাবাদী তার কথক ঘরে ফিরবে, তার কাছে ফিরে আসবে, তার আপনজন তার কাছে ফিরে আসবে। এই যে অপেক্ষায় থাকা ভালোবাসার মানুষটির জন্য, এটা চিরকালীন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে যুদ্ধ সমস্ত কিছুকে ধ্বংস করলেও ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। একে অপরের প্রতি যে ভালোবাসা, সেটা অমর, সেটা চিরন্তন, সেটার কখনো বিনাশ নেই। এই হচ্ছে অসুখী একজন কবিতাটির বিষয়বস্তু। তোমরা যারা বুঝতে পারোনি কবিতাটা, তারা যদি এই আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, তাহলে আশা করি আর কোথাও অসুবিধা থাকার কথা নয়। বন্ধুরা, এই ভিডিওতে তোমরা অসুখী একজন কবিতার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারলে। এর উপর কি কি প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা হাজির হব আরেকটি নতুন ভিডিওয়। তোমরা তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ তোমরা কবিতাটা বাড়িতে ভালো করে দেখো, বারবার মন দিয়ে পড়ো। মনে রাখবে, টেক্সটটা যদি ভালো করে পড়ো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাই আর দেরি নয়, চটপট মন দিয়ে পড়ায় লেগে যাও।